তথ্য প্রযুক্তি ব্যবহার করে আদালত পরিচালনা সংক্রান্ত একটা আইন আছে, যে আইনটা এখনো পর্যন্ত বহাল। 2020 সালে করোনার প্রাদুর্ভাবের সময় সমস্ত বিশ্ব যখন অনেকটা স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন বিভিন্ন অফিস আদালত ফাংশনাল করার জন্য আসলে এই ভার্চুয়াল পদ্ধতির প্রচলন এবং আমরা কার্যকরভাবে সেটা লক্ষ্য করেছিলাম, এবং সেটা কিন্তু অনেক দিন চলেছিল। এবং আপনাদের যদি মনে থাকে, 2020 সালের পরে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত করোনা মহামারীকালে আমাদের আদালতগুলো শুধুমাত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কিংবা হাইকোর্ট বিভাগ নয়, সারা দেশের প্রত্যেকটি আদালতও কিন্তু একটা পর্যায়ে কিন্তু ভার্চুয়ালি তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনে চলার একটা চলছিল। খেয়াল করে দেখবেন, তৎকালীন সময়ে আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু অনেক টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল। আমাদের অনেকের তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের অপ্রতুলতা ছিল, এবং শুরুর দিকে আমরা যে সংকটটা আমরা দেখেছিলাম তখনকার সময়, আজকে যেহেতু প্রথম দিন চালু হলো, আমি এখনো সংকটের কথাটা শুনিনি। তবে আমাদের বেশ কিছু আইনজীবী বন্ধু গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তারা বলেছেন যে বর্তমান পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট অর্থাৎ অনলাইন আদালত ব্যবস্থার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে, দেখেন, আদালত পরিচালনাটা সম্পূর্ণভাবে এই সুপ্রিম কোর্টের আমাদের মাননীয় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি তিনি আদালত ব্যবস্থাপনারা সুনির্দিষ্ট করে থাকেন। তিনি আদালতের পদ্ধতি, আদালতের বিচারকদের দায়িত্ব বন্টন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তার উপরে নির্ভর করে। উনি মনে করেছেন সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট করলে সুবিধা হবে, সেই বিবেচনায় করে উনি এটা করেছেন। আমার এই কথা বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই। ওনারা সিদ্ধান্ত গ্রহণের সময়, সম্ভবত এটা 7ই এপ্রিল, আমি আমাদের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন সহ আমাদেরকে কিন্তু ডেকেছিলেন, এবং ডেকে তিনি আমাদেরকে বলেছিলেন যে তিনি সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্ট পরিচালনা করতে চান। উনি আমাদেরকে অত্যন্ত পজিটিভ চিন্তা থেকে বলেছিলেন যে যদি কমপক্ষে 2টা দিন যদি আমরা করি, তাহলে হয়তো আমাদের জ্বালানির উপরে চাপ কমবে, এবং আমরা আমাদের যে কিছুটা সংকট সে সময় মনে হচ্ছিল, সেই সংকট মোকাবেলা করার জন্য এই পদ্ধতিটা ভালো হবে। তো তিনি আমাদেরকে ইনফর্ম করার পরে সেটা আজকে থেকে কার্যকর হয়েছেন, এবং এর সুবিধা এবং অসুবিধা যেটাই হোক না কেন, আমরা যদি কোনো কারণে বুঝি যে এর অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে তার দৃষ্টিতে আনতে পারি। আবার যদি দেখি যে না, ওনার এই সিদ্ধান্তটা আমরা সবাই রপ্ত এবং অভ্যস্ত হয়ে গেছি, তাহলে সেক্ষেত্রেও হয়তো তাকে আমরা বলতে পারি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ব্যবস্থাটা কিন্তু সম্পূর্ণ সাময়িক, এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হিসেবে উনি গ্রহণ করেননি। এটি একটি সাময়িক ব্যবস্থা, এবং এই সাময়িক ব্যবস্থা যতদিন প্রয়োজন মনে করবেন উনি, তারপরে আমার বিশ্বাস যে তিনি এটা রিভিউ করে নিয়মিত আদালতেই এটা নিয়মিতভাবে আমরা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার যে রেওয়াজ এবং রীতি আমাদের দেশে, সেটি আসলে সেদিকে আমরা ফিরে যেতে পারবো বলে আমি আশা করি। আমি মূলত সকাল থেকে আপিল বিভাগ, আপনারা জানেন 9টার সময় মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুরু হয়েছে, এবং আমি বেশ কয়েকটি মামলা ডিসপোজাল আমি দেখেছি, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপিল বিভাগে আজকের দিনের অর্থাৎ অন্য বুধবারের দিনের যে কোনো মামলা নিষ্পত্তির চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের মামলার কার্যক্রমে একটু গতিশীলতা এসেছে। কারণ শারীরিক উপস্থিতিতে মামলা করতে গেলে আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস অনেক সময় কথা বলি, কিংবা আমরা হয়তো ইন্টারাকশন জিনিসটা ভাবে সবসময় ওইটা না, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। তবে এ কথা সত্যি, যারা মনে করেন যে এই পর্যায়ে শারীরিক উপস্থিতিতে আদালত হওয়া বাঞ্ছনীয়, তাদেরও অবশ্যই এই যৌক্তিকতা আছে, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, এটাও মানতে হবে। তবে তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। আমাদের যত ল অফিসার আছে, আপনারা জানেন যে আমাদের এখানে
30 জন ল অফিসার বর্তমানে কর্মরত আছেন। বিভিন্ন আদালতে, আমি বিভিন্ন আদালতে অনলাইনে ঢুকে তাদেরকে দেখেছি, তারা সেখানে দায়িত্ব পালন করছেন। এবং আমার আশেপাশে যারা দেখছেন ওনারা কিন্তু আমার সঙ্গে এখন বসলেও তারা কিন্তু সকাল থেকে কিন্তু আমার ব্যারিস্টার মাসুদ এবং ব্যারিস্টার মেহেদী আপিল বিভাগে মামলা করেছেন, মিস্টার রিপন স্বতন্ত্রভাবে মামলা করেছেন। এবং আপনি দেখবেন আমাদের কনফারেন্স রুম, বিভিন্ন আমাদের আইনজীবীদের, আমাদের ল অফিসারদের বসার জায়গায় তারা কিন্তু সবই কিন্তু অনলাইনে কানেক্টেড। আমি বেশ কয়েকটা আদালতে নিজেও মামলা পরিচালনা করেছি। আমার কাছে এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল কোনো ডিফিকাল্টি, আর আমরা তো এটা নতুন না, আমাদের 2020 সালে করোনার সময়কালে আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছিলাম। হয়তো মাঝখানে কিছুদিন সময় আমাদের সাময়িক বিরতি ঘটেছে, তবে আমি এখনো পর্যন্ত কোনো ডিফিকাল্টি ফেস করিনি। বিচার বিভাগের এই কি বলে সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে যুক্ত হয়েছেন, একটু জানতে চাই ইন্ডিয়া, পাকিস্তান সহ অনেক দেশে সবাই দু একটা আপনার এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আসলে আমাদের কিন্তু একটা কনস্ট্যান্ট অনলাইন কোম্পানি কোর্টের প্রসেস আছে, আপনারা জানেন কিনা ঠিক জানি না। পেপারলেস কোর্ট আছে যেখানে কোনো পেপারের ব্যবহার নেই। আর তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যুগে সব ক্ষেত্রে যখন উন্নয়নের ছোঁয়া লাগবে, তখন আমাদের আদালত ব্যবস্থা, আমাদের বিচারিক ব্যবস্থা কেন তার থেকে বিচ্ছিন্ন থাকবে। আর যদি দেখা যায় যে ভায়াবিলিটি, আমাদের সুবিধা এবং অসুবিধা যদি হয়, তাহলে একটা পর্যায়ে যারা স্টেক হোল্ডার আছেন তারা তো নিশ্চয়ই বিবেচনা করতে পারেন। এবং আমি মনে করি সেটা করলে কারো অখুশি হওয়ার যে কোনো কারণ আছে তা না, বরং আরো আমাদের ইন দ্য লং রান যদি আমরা তথ্য প্রযুক্তির যদি সর্বোচ্চ ব্যবহার করতে পারি এবং সেগুলো অবশ্যই পজিটিভলি, তাহলে তো তার সুফল তো আমরা পেতেই পারি। কোর্টে যেত এসি বন্ধ থাকতো, রুম বন্ধ থাকতো, কিন্তু এখন তো কোর্টটা বন্ধ থাকতেছে কিন্তু সবগুলো আইনজীবীদের রুম কিন্তু না। আমি কিন্তু আপনি যত সহজ সরলীকরণ ভাবে বলছেন, আমি কিন্তু আপনাদের এই সহজ সরলীকরণের কথার মধ্যে একমত না যে কোনো কিছুই হচ্ছে না। এই সুপ্রিম কোর্টে নিয়ারলি বর্তমানে 14 থেকে 15,000 আইনজীবী আছে, কমপক্ষে 5 থেকে 7,000 আইনজীবী প্রতিনিয়ত আদালতে আসেন। এবং এই অনেক আইনজীবী আছেন যাদের নিজস্ব গাড়ি আছে এবং তাদের নিজস্ব যানবাহন আছে। আপনি খেয়াল করে দেখেন, যদি আমাদের এই বিপুল সংখ্যক আইনজীবীর যদি আদালতে যদি তার নিজস্ব গাড়ি নিয়ে আসতে না লাগে, তাহলে কি পরিমাণ জ্বালানি সাশ্রয়ী হয়। এটা একটা। আপনি শুধু বিদ্যুতের দিকটি দেখছেন, আমরা তো দেখছি বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেলটাও দেখছি। এবং সে কারণে আমার মনে হয় না যে খুব সহজ সরল ভাবে এটা হওয়াতে একেবারে আমরা খুব একটা দুরবস্থার মধ্যে পড়ে গেছি, এটা মনে করার কোনো কারণ নেই। বরং আমাদেরকে এভাবেই দেখতে হবে যে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স এবং ইনকনভিনিয়েন্স, অর্থাৎ সুবিধা এবং অসুবিধার ভারসাম্যটা কেমন সেটা লক্ষ্য করতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এটা করা, যদি আসলে আমাদের ন্যাশনাল ইকোনমিতে যদি কোনো কন্ট্রিবিউশন রাখে, যদি কোনো বাড়তি চাপ আমরা না ফেলতে পারি, কিংবা আমরা যদি কোনো চাপ সংবরণ করতে পারি, সেটাকেও তো আমার মনে হয় সবার পজিটিভলি দেখা উচিত। একটা উদাহরণস্বরূপও বলা যায় কিনা যে হাইকোর্ট, দেখুন, এটা তো প্রত্যেকটা প্রশাসনের স্ব ব্যবস্থাপনা আছে। ইতিমধ্যেই তো সরকার তো তাদের অফিস আদালতের সময়সূচিও পরিবর্তন করেছেন। আর এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন সরকারের অগ্রযাত্রার যিনি প্রধান ব্যক্তি, তিনি তো সাজসজ্জা ছেড়ে সাধারণ জীবনযাপন করছেন, অফিসের সময় মতো উপস্থিত হচ্ছেন, গাড়ি ঘোড়ার বহর নেই। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি যে ইতিপূর্বেকার কখনোই যেটা ঘটেনি, 25শে মার্চ মধ্যরাতের পরে 26শে মার্চের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার জন্যে সকল মন্ত্রী, সকল সচিব, অ্যাটর্নি জেনারেল সহ সমস্ত রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে যে সমস্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করেন, তারা সবাই আমরা বাসে করে জাতীয় স্মৃতিসৌধে গেছি। এবং আমি যেহেতু আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আমি কাউকে জিজ্ঞেস করেছি যে এটা কখনো হয়েছে কিনা, তারা বলেছে না, এটা কখনো হয়নি। শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর যারা রাষ্ট্রের যারা কর্মকর্তা কিংবা যারা একাধিক গাড়ি নিয়ে, মানে কি বলবো, যে অনেকটা নিজেদের মতো একটা যেতেন,
এবং রাস্তায় সড়ক যানজট সৃষ্টি হতো, জ্বালানি হতো, ম্যান পাওয়ার ক্ষতি হতো, সে সমস্ত থেকে উঠিয়ে সেগুলো থেকে বেরিয়ে এসে তো সবাই একসঙ্গে বাসে করে মন্ত্রী, সচিব, সাংবিধানিক পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এমনকি অ্যাম্বাসেডাররা, ফরেন অ্যাম্বাসেডাররা পর্যন্ত তারা সেখানে গেছেন। তো এটা তো আমাদের জন্য একটা নতুন জিনিস আমি মনে করি। তো আমরা যে কোনো জিনিস আমাদের সময়ের প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে, দেশপ্রেম নিয়ে, দেশের কথা চিন্তা করে, এই মাটি মানুষের কথা চিন্তা করে যখন আমরা কোনো একটা কাজ করব, আমাদের হয়তো প্রাথমিকভাবে কোনো কারণে ভুল হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, মহান হয়, তাহলে তার তো ফলাফল নিশ্চয়ই আমরা পজিটিভলি পাবো।